এসএসসি কতটা অপদার্থ প্রথমত এইটা হচ্ছে নিজে আজকে প্রকাশ করে দিয়েছে। এসএসসি জানে না চাকরি করছে, কারা চাকরি দিল? এই ভুয়ো শিক্ষক মানে আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সর্বনাশ। 14 হচ্ছে নোটিফিকেশন হয়েছিল, 15তে পরীক্ষা, 16তে রেজাল্ট, 17তে যখন প্যানেল প্রকাশ হচ্ছে, যখন হচ্ছে নাকি নিয়োগ হচ্ছে, তখন দেখা যাচ্ছে এসএমএস এ চাকরি দিচ্ছে। এসএমএস এ কোন জায়গায় চাকরি হয়? এসএমএস এ চাকরি ফোন একটা খুব পার্মানেন্ট বিষয় নাকি যে এসএমএস এ চাকরি হবে? এসএসসি বলছে 58 জন আজকে যে ভুয়ো শিক্ষক তারা চাকরি করছেন। এসএসসি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? এসএসসি সেই সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? এসএসসি পারে না নিতে? এসএসসি কেন ব্যবস্থা নেয়নি? এই প্রশ্নের উত্তর তো এসএসসি কে দিতে হবে। আটান্ন জন চাকরি প্রার্থী যারা শিক্ষক হিসেবে তারা কাজ করছেন, ইন্টারভিউ দেননি, প্যানেলে নাম নেই, এসএসসি হলফনামার আকারে আদালতে পেশ করেছে। কি বলতে? এসএসসি কতটা অপদার্থ প্রথমত এইটা হচ্ছে নিজে আজকে প্রকাশ করে দিয়েছে। এসএসসি জানে না চাকরি করছে, কারা চাকরি দিল? স্কুলের হেড টিচাররা। ক্ষমতা আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার, তাহলে তাদের চাকরি যাবে না কেন? আসলে ঘটনাটা অন্য কিছুই নয়। প্যানেলে নাম নেই, তারপরে দাঁড়িয়েও ইন্টারভিউ দেননি, খুব স্বাভাবিক। প্যানেলে নাম না থাকলে কী করে ইন্টারভিউ দেবেন? এটা পরিষ্কার দুর্নীতি হয়েছে, টাকা পয়সার লেনদেনে চাকরি হয়েছে। কত টাকার লেনদেনে চাকরি হয়েছে সেটাই এখন দেখার। এই টাকা পয়সা সব হচ্ছে কুন্তল, তারপরে হচ্ছে যে পার্থ ঘুরে এখন সব হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়িতে আছে, মমতা ব্যানার্জির বাড়িতে আছে। কত টাকা দিয়ে কে চাকরি পেয়েছে, চাকরি করছে, সেটা তো পরের ব্যাপার দিদি। আমি বলছি যে এই যে ভুয়ো শিক্ষক, তারা এই আমাদের যে প্রজন্মকে কি শিক্ষা দিয়েছে আর কোন শিক্ষায় তারা শিক্ষিত হয়েছেন এই মুহূর্তে? শিক্ষক তো মানুষ গড়ার কারিগর। এরা কোন মানুষ গড়বেন? যারা নিজেরাই মানুষের পদমর্যাদায় উন্নীত হতে পারেননি, যাদের নিজেদেরই কোনো মান নেই, হুঁশ নেই। মান আর হুঁশ থাকলে কোনো দিন হচ্ছে কেউ টাকা দিয়ে চাকরি করে? মান আর হুঁশ থাকলে পারে টাকা দিয়ে চাকরি পেত না, নিজের যোগ্যতায় চাকরি পেত। সেটাই যাদের নেই, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি শেখাবেন? এই ভুয়ো শিক্ষক শুধুমাত্র বেকার ছেলেমেয়েদের বঞ্চিত করছে এরকমটা নয় তো। এই ভুয়ো শিক্ষক মানে আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সর্বনাশ। ওরা সর্বনাশের কারিগর, ওরা মানুষ গড়ার কারিগর না। গতকাল আমরা দেখছিলাম যে শাসক দলের ডাবল ইঞ্জিন মুখপাত্র তারা বসে কিছু বিজেপি নেতাদের তাদের পরিবারের গাঁজার ব্যবসা রয়েছে সেই সংক্রান্ত কিছু তথ্য তুলে ধরেছেন, যেটা এফআইআর হয়েছে ইতিমধ্যেই। এখন তো প্রশ্ন উঠছে সেই গাঁজার কিছু সাপ্লাই এই এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদে গিয়েছে। এসব গাঁজা খেয়েটে এসব কিছু করেনি। গাঁজা খেয়ে করা মানে তো সেন্সে থাকবে না করবে, নেশা মানে তো সেন্সের বাইরে চলে যাওয়া। এসব সেন্সে বসে হয়েছে, এসব সেন্সে হয়েছে। এই দুর্নীতিগুলো কোনো হচ্ছে যে ননসেন্স কাজগুলো কেউ হচ্ছে যে সেন্সলেস অবস্থায় করতে পারে না। এই কাজগুলো করেছে আমাদের নিজেদের আখের গোছানোর জন্য আর আমাদের ভবিষ্যৎটাকে মেরে ফেলার জন্য। আদালতে এসএসসি যখন এই তথ্য দিচ্ছে তখন তো রাজ্য সরকারের উচিত ইমিডিয়েট এই যারা আধিকারিকদের আন্ডারে এই কাজগুলো হয়েছে, তত্ত্বাবধানে কাজগুলো হয়েছে, তাদেরকে ইমিডিয়েট বার করে দেওয়া। আরে কোন রাজ্য সরকার বের করবে? যারা পয়সা খেয়ে বসে আছে, সরকারের মাথায় তো তৃণমূল কংগ্রেসের নেতারা, এটা ভুলে গেলে তো চলবে না। তাহলে তারা কি করে বের করবে? তারা বের করার মতন জায়গায় নেই। আমার তো অন্য প্রশ্ন, এসএসসি বলছে 58 জন আজকে যে ভুয়ো শিক্ষক তারা চাকরি করছেন। এসএসসি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? এসএসসি সেই সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? এসএসসি পারে না নিতে? এসএসসি কেন ব্যবস্থা নেয়নি? এই প্রশ্নের উত্তর তো এসএসসি কে দিতে হবে। গতকাল আমরা দেখলাম যে 2014 প্রাইমারি টেট নট ইনক্লুডেড, যাদের জন্য আপনি এবং আপনার 7 জন সহকর্মী তারা জেল পর্যন্ত খেটেছিলেন, তারা মুখে চুনকালি মাখছেন। কাদের চুনকালি মাখার কথা আর কারা মাখছেন? চুনকালিটা প্রতীকী, ওদের চুনকালিটা প্রতীকী। আসলে ঘটনাটা হচ্ছে এই চুনকালি পড়েছে আমাদের সমাজের মুখে, চুনকালি পড়ছে এই রাজ্য সরকারের মুখে। যে রাজ্য সরকার আমাদের এই ছেলেমেয়েগুলোকে রাস্তায় বসে থাকতে বাধ্য করছে আজকে 9 বছর ধরে। 14 হচ্ছে নোটিফিকেশন হয়েছিল, 15তে পরীক্ষা, 16তে রেজাল্ট, 17তে যখন প্যানেল প্রকাশ হচ্ছে, যখন হচ্ছে নাকি নিয়োগ হচ্ছে, তখন দেখা যাচ্ছে এসএমএস এ চাকরি দিচ্ছে। এসএমএস এ কোন জায়গায় চাকরি হয়? এসএমএস এ চাকরি ফোন একটা খুব পার্মানেন্ট বিষয় নাকি যে এসএমএস এ চাকরি হবে? মেলও না, এসএমএস এ চাকরি।
এবং শুধু তাই না, 100 পয়েন্ট রোস্টার মানা হয়নি। এগুলোর বিরুদ্ধে সেদিন আমরা মিছিল করেছিলাম বলে আমাদেরকে জেলে যেতে হয়েছিল। আমরা সেদিন আসলে বুঝতে পারিনি পুরোটা যে কেন আমাদের প্রতি এত প্রতিহিংসা ওদের জেগে উঠেছে। আসল ঘটনাটা হচ্ছে ওই SMS-এ চাকরি, 100 পয়েন্ট রোস্টার না মেনে যে দুর্নীতির হয়েছিল, যে দুর্নীতির মাধ্যমে ভুয়ো শিক্ষক তৈরি হয়েছে, সেই দুর্নীতির মাথা আসলে তো অভিষেক। এ তো আজকে দিনের আলোর মতন পরিষ্কার, অভিষেক আর তার পিসি, এ তো দিনের আলোর মতন পরিষ্কার। ওই মামলাতেই তো এই কুন্তল শান্তনু, অতনু না শান্তনু, সেই কুন্তল শান্তনু জেল খাটছে, অভিষেককে ED CBI ডেকে পাঠিয়েছে। এ তো দিনের আলোর মতন পরিষ্কার। আমাদের জেল খাটাটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে ওরা চাকরি পাচ্ছে না এখনো পর্যন্ত। জেলে আমাদের সাথে কি করেছে না করেছে ওসব কোনো বড় বিষয় না, ওদের চাকরি দিতে হবে। ওদের চাকরি না দিলে ওদের পরিবারগুলোর দায় কি রাজ্য সরকার ওই 500 টাকার ভাতা দিয়ে নিতে পারবেন? ওর একটা স্থায়ী চাকরি আর একটা অস্থায়ী ভাতা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ভাতা দিচ্ছেন খুব ভালো কথা, কিন্তু স্থায়ী চাকরি কোথায়, কাজ কোথায়? সে কাজ তো নেই। আর দুর্নীতির মাধ্যমে যারা চাকরি করছে, কেন তাদেরকে এখনো চাকরি যাচ্ছে না? গতকালও আমরা দেখলাম যে ডবল ইঞ্জিন মুখপাত্র তারা বলছেন যে আইনি জটে এই চাকরি প্রার্থীদের চাকরি আটকে রয়েছে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, চাকরি প্রার্থীরাও দাবি করছেন যে সরকার ইচ্ছে করলে 1 ঘন্টার মধ্যে এই সমস্যা সমাধান করতে পারে। একদমই পারে। 2020 সালের 24শে নভেম্বর মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা বলেছিল যে 16,500 লোককে চাকরি দেবেন। তো 16,500 চাকরি দেওয়ার বদলে 12,000 সামথিং চাকরি দিয়েছেন। 3,929 জন এখনো পর্যন্ত, ওনার কথা অনুযায়ী এখনো 3,929 লোককে চাকরি দেওয়ার মতন ব্যবস্থা আছে। কেন সেই 3,929 জনকে চাকরি দিচ্ছে না? কোথায় আইনি জট? কোনো আইনি জট নেই। আর আইনি মামলা যেগুলো হয়েছে, মামলা করার সুযোগ রাজ্য সরকার করে দিয়েছে, তাই মামলা হয়েছে। ট্রেন্ডদের বদলে নন ট্রেন্ডদের নিয়েছে, যেটা নেওয়া যায় না সেরকমভাবে নিয়েছে। তারপরে হচ্ছে যে 100 পয়েন্ট রোস্টার মানেনি। কে বলেছিল এগুলো না মেনে কাজ করতে? এগুলো মানেনি বলেই তো হচ্ছে কোর্টে যেতে হয়েছে। আর কোর্টে যাওয়া তো হয়েছে অনেক পরে। আমরা তো সেই 12-13 সাল থেকে বলে আসছি যে দুর্নীতি হচ্ছে। 13 সাল থেকে যখন প্রাইমারির নিয়োগ হচ্ছে, তখন থেকে আমরা বলে আসছি দুর্নীতি হচ্ছে, নিয়ম মেনে হচ্ছে না। তখন কেন শোনেনি? মামলাগুলো তো হয়েছে 17, 18, 19 এরকম সময় থেকে সব। তার আগে তো মামলা হয়নি। তার আগে জট পাকিয়েছে কেন? জট যখন পাকিয়েছে, জট ছাড়ানোর দায়িত্ব ওদের। সরকারে বসে থাকবে আর মানুষকে বিভ্রান্ত করবে একদিকে, অন্যদিকে মানুষকে বিপদের মধ্যে ফেলবে। এই দুটো কাজ একসঙ্গে করতে পারে না ওরা। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। চাকরি প্রার্থীদের প্রশ্ন, তাদেরকে এই বিচারালয়ে যেতে হবে কেন? সরকার বা যারা পর্ষদ যারা রয়েছে তারা পরীক্ষা কন্ডাক্ট করবে, স্বচ্ছ পরীক্ষা হবে, যারা ন্যায্য তারা চাকরি পাবে। তাদেরকে কেন বিচারালয়ে যেতে হলো? না, বিচারালয়ে যেতে হলো তার কারণ দুর্নীতি হয়েছে বলে যেতে হলো। বিচারালয়ে যেতে হবে কেন, এটা তো সত্যি একটা ভ্যালিড কোয়েশ্চেন। বিচারালয়ে পৌঁছতে হবে কেন? আমাদের পাশের রাজ্য বিহারে কতজন মানুষ চাকরি পেয়েছেন এর মধ্যে? লক্ষ প্রায় মানুষ চাকরি পেয়েছেন 70 দিনের মধ্যে। তাই এটা তো দেখিয়ে দিয়েছে। আমাদের রাজ্যেই তো আগে আছে। SSC তো আজকে চালু হয়নি, 90s-এর শেষ থেকে চালু হয়েছে। সংখ্যাটা বলে দিই, বিহারের কথা বললেন। 1,20,000 ইতিমধ্যে স্থায়ীকরণ হয়ে গেছে। এখনও 70,000 70 দিনের মধ্যে, যেটা বলা হচ্ছে, আরও 70,000 চাকরি স্থায়ীকরণ করা। আমি বললাম তো লক্ষাধিক। হ্যাঁ, 1,20,000 স্থায়ীকরণ হয়ে গেছে এবং 70 দিনের মধ্যে ইচ্ছে থাকলে দেওয়া যায়। আমাদের রাজ্যেই তো আগে হয়েছে। SSC পরীক্ষা, দিনের পর দিন SSC পরীক্ষা হয়েছে, প্রত্যেক বছর নিয়োগ হয়েছে। কই সেদিন দাঁড়িয়ে তো একটা মামলাও হয়নি, বা মামলা হলেও সেটা রাজ্য সরকার নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে পেরেছে। কারোর তো নিয়োগ আটকে থাকেনি, আজকে মামলা হচ্ছে কেন? এইভাবে মামলা করে এরকম SSC বলছে আমি জানি না। এত অপদার্থ কমিশন রেখেছে কেন? কি করছে ওরা? নাকি সব পারে, জিরো টলারেন্স দুর্নীতির প্রতি। আসলে জিরো টলারেন্স দুর্নীতির প্রতি নয়, স্বচ্ছ নিয়োগের প্রতি ওদের জিরো টলারেন্স। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। বিহারের প্রসঙ্গ যখন উঠলই, বিহারে মদ নিষিদ্ধ, আর আমাদের পশ্চিমবাংলায় এই মদ বিক্রি করে পশ্চিমবাংলা আয়ের দিক থেকে সারা দেশে দ্বিতীয় স্থানে। যুব সমাজকে মদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অভিযোগ উঠছে।
যুব সমাজকে অনেকভাবেই ঠেলে দেওয়া হচ্ছে। এই যে ধরুন ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়, এই ক্লাবগুলো টাকা দিয়ে কি হয় আসলে আমরা জানি তো, কতটা হচ্ছে যে খেলাধুলোয় খরচ হয় আর কতটা পাড়ার ছেলেদের মদ খাইয়ে হাতে রাখতে কতটা খরচ হয়, যাদেরকে বাইক বাহিনী হিসেবে ব্যবহার করা হয়। উচ্ছন্নে যাচ্ছে, উচ্ছন্নে যাচ্ছে, এবং এই উচ্ছন্নে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে। এমন একটা বাহিনী তৈরি করছে যে বাহিনীটা সেই অর্থে শিক্ষিত হবে না, পড়াশুনো করবে না, একদম লেজুর বৃত্তি করবে, গুন্ডাগিরি করবে, ঘুরে বেড়াবে, ওদের সঙ্গে ঘুরে বেড়াবে, এবং এই বাহিনীটা সমাজের ক্ষতিই করবে, সমাজের ভালো করবে না। আর এই বাহিনী যেদিন ঘুরে দাঁড়াবে, নিজের ভালো বুঝতে পারবে, সেদিন হচ্ছে ওদেরকে কেউ সরকারে চাইলেও আর রাখতে পারবে না।